দুষ্টু বাচ্চারা, আপনাদের সবাইকে লাল সালাম। আজকে আমি আপনাদেরকে বিশেষ একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। চলুন আমার সাথে। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন আমি কোথায় চাকরি করি। আজকে আমি আমার কর্মস্থল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমার পেছনে হচ্ছে এন্ট্রান্স। এখানে ঢোকার পূর্বে আপনাকে অবশ্যই টিকিট বা হচ্ছে যে আপনার আইডি কার্ড স্ক্যান করে ঢুকতে হবে। আর আজকে যেহেতু রবিবার, সেজন্যে আমি আর স্ক্যান যে করলাম আমি সেটা দেখালাম না, আমরা সোজা চলে যাব। ইতোমধ্যে অনেকে বোঝার কথা যে আমি এখন ঢুকছি ক্যালগেরি চিড়িয়াখানায়, আমি এখানেই কাজ করি। আমি আপনাদেরকে একটু গিফট শপটা ঘুরিয়ে দেখাবো। This is so cool. বাবুদের মোজা, এখানে অনেক ধরনের হচ্ছে আপনার গিফটের জিনিসপত্র পাওয়া যায়। এটা একটা ব্যাগ। আর এখানে যেহেতু আমি চাকরি করি, এখানে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আপনার 15% 15 থেকে 20% ডিসকাউন্ট পাবেন। উফ, 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 উফ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আপনি টেডি বিয়ারগুলো পাবেন। এক একটার এক এক রকম হচ্ছে দাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। Excuse me. This is so cute. এটা একটা ঘাস ফড়িং। আমার একটা বিড়াল ছিল, আমার বিড়ালের নাম ছিল ফড়িং। এখানে অনেক প্রকারের কফির মগ, ওয়াটার বোতল, তারপর বিভিন্ন সাইজের হচ্ছে যে কাপ, সবকিছুই আছে। গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে যে আপনার খুব সুন্দর করে একটা হচ্ছে চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে কোন জায়গায় যেতে কত মিনিট হাঁটতে হবে সবকিছু সুন্দর করে ডিটেলসে বর্ণনা করা আছে। এখন আমরা ব্রাঞ্চ করতে যাব। আপনাদেরকে সাফারি ব্রাঞ্চ নিয়ে আমি একটু হালকা পাতলা আইডিয়া দিই। এই সাফারি ব্রাঞ্চটা আপনার হয় হচ্ছে প্রতি রবিবারে। আর যেহেতু ক্যালগারি জু হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, তো সেজন্য আপনার চিড়িয়াখানা যেন খুব সুন্দর করে মেনটেন করতে পারে, তার জন্য হচ্ছে ফান্ড রেজ করতে হয়। তার মধ্যে এই সাফারি ব্রাঞ্চটা একটি। এটার যত টাকা ইনকাম হয় এটা হচ্ছে যে আপনার ক্যালগারির চিড়িয়াখানা মেনটেন করতে যা যা খরচপাতি লাগে সব কিছু এখান থেকে দেয়া হয়। এছাড়াও অন্যান্য অনেক ইভেন্ট করে এখানে। তো ক্যালগারি শহরের লোকজন ছাড়াও অন্যান্য এলাকা থেকেও এখানে আসে এই ব্রাঞ্চে অ্যাটেন্ড করতে। আর এই ব্রাঞ্চে হচ্ছে যে আপনার প্রতিজন খরচ পড়ে 65 কানাডিয়ান ডলার প্রায়, আর বাংলাদেশি টাকায় প্রায় 6000 টাকা। আর এটা প্রায় হচ্ছে যে আপনি চিন্তা করেন আপনি চিড়িয়াখানায় বসে একটা হচ্ছে যে ব্রাঞ্চের বা হচ্ছে খাওয়ার জন্য আপনি চিড়িয়াখানায় বসে ফাইন ডাইনিং একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আর আপনি খাবার খেতে খেতে বিভিন্ন পশু পাখি দেখতে পারবেন। মাঝে মধ্যে কিন্তু এখানে ময়ূর এসে হেঁটে বেড়ায়। আর আমার ওপাশেই দেখা যায় হচ্ছে সিংহ।
এটা হচ্ছে আমাদের সালাদ স্টেশন, সালাদ এবং স্যুপ। আমি লাইনে দাঁড়াবো একটা স্যুপের জন্য। আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে ব্রেডও নিতে পারেন, এখানে ব্রেড বাটার দেওয়া আছে। আর প্লেট সবসময় ওপাশে থাকে। আর এপাশে ডেজার্ট স্টেশন, তারপর ওপাশে হচ্ছে হট স্টেশন। আর আমি যখন কাজ করি, আমরা হচ্ছে যে গেস্ট যারা আসে তারা বসা থেকে শুরু করে তাদেরকে বসানো, তাদেরকে হচ্ছে বুঝানো কোন স্টেশন কোনটা, তারপর হচ্ছে তাদের চেয়ার টেবিল থেকে শুরু করে এভরিথিং সেট করে দেওয়া। ওসব আমি আমার ব্রাঞ্চে খুব একটা শিফট পড়ে না, কিন্তু যখন পড়ে তখন হচ্ছে যে আমাদের এসব করতে হয় আর কি। আর আমি যে স্যুপটা নিচ্ছি এটা হচ্ছে ক্রিম অফ অ্যাসপারাগাস দিয়ে বানানো স্যুপ। এখানে আপনার স্যুপের চামচ দেওয়া আছে। এখানে এতগুলো ডেজার্ট দেখা যাচ্ছে। আমার এই চাকরির এত বছরে বিশ্বাস করেন আমি একটা ডেজার্টও খাই নাই, কারণ আমি মানুষটা সুইট হলেও আমি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খাইতে পছন্দ করি না। আমি সালামিটা নিচ্ছি, এটা খাইতে একটু ঝাল ঝাল, সেজন্য এটা আমার খুব পছন্দ, যদিও আমি গতকালকেও খেয়ে গেছি। আর নিব অলিভ, যেটা আমার খুবই পছন্দের। আমি আমার পছন্দ মতো একটা সালাদ বানাবো। অলিভ নিলাম, ফেটা চিজ নিব অল্প একটু। তারপর এখানে বানানার স্লাইস দেওয়া আছে, এটা ফ্রাইড বানানা স্লাইস। তারপরে অল্প একটু, এটা রেজিন মনে হয়, ও রেজিন, এটা একটুখানি রেডিশ। তারপরে ক্যারট, বিটরুটস যেটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। আর নিব অল্প একটু হচ্ছে ট্যাঙ্গেল গ্রিন। অ্যান্ড এখানে দেওয়া আছে বালসামিক ভিনেগার, যদিও আমার বালসামিক ভিনেগার খুব একটা পছন্দ না, আমার র্যাঞ্চটা বেশিই পছন্দ। আমি অল্প একটু র্যাঞ্চও নিব। আর নিয়ে নিচ্ছি একটুখানি হচ্ছে যে সল্টেড ক্যাপসিকাম। আর ভাত দেওয়া আছে, আমি অল্প একটু ভাত নেব। আর দুপুরবেলা আমি ভাত খাই, এটা অনেকে জানে। আজকে একটা স্পেশাল ডিশ দিছে, সেটা হচ্ছে মাসল। মাসল হচ্ছে যে টমেটো ব্রথ দিয়ে, আমি জানি না এটা চামচ কোনটা। এটা হচ্ছে মাসল দেওয়া আছে, মাসলের সাথে আবার টমেটো ব্রথ। অনেকে জানে না আমার সি ফুড খুবই পছন্দ, যদিও আমি সি ফুডে কোনো কিছুই এখনো বানাইনি আমার জীবনে না, সরি, ভিডিওতে আর কি। জীবনে অনেক বানিয়েছি। রেকেটনি আমি কয়েকটা পিস নিব। আর সসেজেস, আমি এটা খাবো না। আর দেওয়া আছে এগ বেনেডিক্ট, এটা আমি একটা নিব, এগ বেনেডিক্ট, যেহেতু আমার ডিম খাইতে হয় সব সময়। তারপরে এই পাশে আছে হচ্ছে যে আপনার স্ক্রাম্বলড এগ, এটা আমি অল্প একটু নেব, কারণ ডিম খাইতে হবে অনেক। রোস্টেড পটেটো আছে, যেটা আমি খাই না, এটাও খাবো না আমি। পাশে আছে বেকারি আইটেম, এটা হচ্ছে যে বানানা ব্রেড, এটা ক্রসন। তারপরে এটা হচ্ছে যে একটা কেক, লাইক কাপ কেক আর কি। আমি একটা ক্রসন নিতে পারি, আমার ক্রসন খুব পছন্দ, এদের ক্রসনটা খুব ভালো হয়। পাশে আবার চকলেট ফাউন্টেন আছে। তো আমি যেহেতু মিষ্টি জিনিস কিছু পছন্দ করি না, আমি চকলেট নিব না। আমি যেহেতু সুগার কনজিউম করি না খুব একটা, তো আমার হচ্ছে যে শুধু আমি ফ্রুট বেস সুগারই কনজিউম করি। এর মধ্যে আমার পছন্দ স্ট্রবেরি। তরমুজ আমার প্রিয় একটি ফল, কয়েক টুকরা তরমুজ নেব। আর নিব হচ্ছে যে আপনার আনারসও শরীরের জন্য খুব ভালো, আনারস আমার খুব পছন্দ। You have to try the punch brunch. Punch That brunch? one's the best one. That one, I did not know that. Yeah, no, trust me, that Okay. one's the best one. Okay. If you want to come back for your second one. It's of mushroom, capsicum, green onion and tomato.
সো মাচ। কি সুন্দর ডিম ভাজা দেখছেন। আমি এখন মাংস নেব। এটা হচ্ছে যে ওভারনাইট রোস্টেড বিফ। ওপাশে আবার ওয়াফেল বানাচ্ছেন উনি। আমি যখন ব্রাঞ্চে কাজ করি আমরা কিন্তু এসব খাই, মানে আমি ওয়াফেল খাই না, আমি সিলেক্টিভ কিছু জিনিসপত্র ছাড়া মানে বাকি সব কিছুই আমি আসলে খাই না। ডিম ভাজি, মানে ডিম তো সবসময় খাওয়া হয়, চুলের জন্য খুবই ভালো, আর প্রোটিন তো লাগেই। ইয়েস প্লিজ। So how many slices? Yeah, just 2 slice. Yeah, that's thank you very much. অ্যান্ড এটা হচ্ছে যে মাংসের যে গ্রেভিটা, এই গ্রেভিটা আরও সুন্দর হয়, এটা ডিপেন্ড করে কে বানাচ্ছে, তো এক একদিন এক একজন বানায়। হর্স রেডিশটা হচ্ছে প্রায় শেষের পথে। এই তো, আর আমি যেহেতু ওয়াফেল খাই না, তো আমি আর ওয়াফেল নিলাম না, এই দুইটাই নিলাম। আর গুড। আর যেদিন আমি সাফারি ব্রাঞ্চে কাজ করি, টানা দৌড়ের উপরে থাকতে হয়। গেস্ট হচ্ছে যে একটার পর একটা সেটিং, যে গেস্ট চলে যাচ্ছে আমাদের টেবিল আবার সেট করতে হবে, ও তারপর হচ্ছে গেস্টকে বসানো থেকে শুরু করে চা কফি দেওয়া থেকে শুরু করে সব কিছু হচ্ছে করতে হয়। তো এখানে যারা যারা কাজ করতেছে, যারা যারা সার্ভার হিসেবে কাজ করতেছে, মানে তারা সকাল 8টা থেকে প্রায় 2টা 2:30টা পর্যন্ত নন স্টপ কাজ করতেছে। এটাই হচ্ছে আমার জীবন। আজকের মতো অনেক খেয়ে ফেলেছি, চলুন এখন আমরা বাকি চিড়িয়াখানা ঘুরে দেখি। আর গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাই পেঙ্গুইন প্লাঞ্চ। এখানে হচ্ছে পেঙ্গুইনরা আপনার বসবাস করে ঠিক ওখানে। তারপরে এখানে আবার প্রত্যেক উইন্টারে যখন অনেক বরফ পড়ে তখন একটা পেঙ্গুইন ওয়াক করানো হয়, ওটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হচ্ছে যে লোকজন এখানে ছুটে আসে। আমরা এখন পেঙ্গুইন দেখতে যাব। এখানে আপনার গেটের সামনে একজন ভলেন্টিয়ার সবসময় থাকে, উনি বলে দিচ্ছেন যে কী কী করা যাবে কী কী করা যাবে না, এবং একটা লিমিটেড হচ্ছে দর্শনার্থী আপনার ঢুকতে পারে। The front doors will only open after the back doors close. The front doors will only open after the back doors close, and all visitors are clear of the yellow line. For their safety and yours, please do not touch the penguins or the water. আপনার মাইকে হচ্ছে যে জানাই দিচ্ছে আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না। ভলেন্টিয়ার বলে দিচ্ছে, কিন্তু তাও মাইকে বলে দিচ্ছে কি করা যাবে কি করা যাবে না। আর বাইরে সাইনবোর্ডে আপনার লেখা আছে এখানকার টেম্পারেচার পেঙ্গুইনদের জন্য কত রাখতে হয়। এটা সারা বছর 5 ডিগ্রিতে করে রাখে ইনডোর, যে আপনার এটা দেখতেছেন সামনে পেঙ্গুইনরা আছে। আর এটার গন্ধ একটু হচ্ছে যে মাছের আষ্টে গন্ধ, যেহেতু ওরা মাছ খায়, সারাদিন পানিতে হেসে খেলে বেড়ায়, সাঁতার কাটে। এই সাইডে যে পেঙ্গুইনগুলো, এরা এখনো বাবু, এরা এখনো অনেক ছোট, দেখুন কি সুন্দর। আর এই পাহাড় পর্বতের মধ্যে হচ্ছে ওদের জন্য গুহা বানায় দেওয়া আছে। ওরা হচ্ছে যে একটা দিনের একটা নির্দিষ্ট সময়ে ওরা বাইরে বের হয় এবং বাইরেও হচ্ছে খেলাধুলা করে। তারপরে সন্ধ্যাবেলায় ওরা বের হয়ে হচ্ছে যে ওরা ডাকাডাকি করে। আমার যখন হচ্ছে কাজ শেষ হয়, যখন আমি বাসায় ফিরি সন্ধ্যার সময়, তখন আমি দেখি যে পেঙ্গুইনরা দাঁড়ায় আছে।
আমার পেছনে একটা ডিজিটাল বোর্ড দেওয়া আছে। এখানে হচ্ছে যে পেঙ্গুইনদের নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে এবং আপনার হচ্ছে যদি প্রশ্নের উত্তর সঠিকও দিতে পারেন আপনাকে হচ্ছে যে নেক্সট স্টেপে নিয়ে যাবে। আপনি ভুল উত্তর দিলেও ওইটা আবার ব্যাখ্যা করবে যে কেন ভুল, সঠিক উত্তরটা দিয়ে আপনাকে হচ্ছে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর আপনারা যারা জানেন না, পেঙ্গুইন কিন্তু একটি পাখি, স্তন্যপায়ী পাখি। ওদের হচ্ছে যে গায়ে যে ডানা থাকে বা পাখনা থাকে, এটা হচ্ছে যে ওদের বিভিন্ন ওয়েদার থেকে বাঁচার জন্য ওদের হচ্ছে যে পাখনাগুলো আছে, বা অ্যাডাপ্ট করার জন্য, ওয়েদারের সাথে হচ্ছে যে অ্যাডজাস্ট করার জন্য ওদের ওই পাখনাগুলো দেওয়া। আর ওদের প্রত্যেকটার হাতে হচ্ছে একটা করে ব্যান্ড পরানো আছে। ওই ব্যান্ডটা হচ্ছে রিয়েল টাইম জিপিএস ট্র্যাকার। ওরা যদি হারিয়েও যায় ওদেরকে যেন খুঁজে পেতে তারা হচ্ছে যে তাড়াতাড়ি খুঁজে পায় আর কি, সেজন্য জিপিএস ট্র্যাকার লাগানো আছে ওদের গায়ে। আর শীতকালে যে ওদেরকে দিয়ে পেঙ্গুইন ওয়াক করানো হয়, ওরা মনে হয় ওদেরকে হচ্ছে আগে থেকে প্রশিক্ষণ দিয়ে রাখে। আর এই চিড়িয়াখানায় প্রত্যেকটা প্রাণীকে খুবই আদর যত্ন করে রাখা হয়। ওদের মেন্টাল হেলথ থেকে শুরু করে সব কিছু হচ্ছে যে ওরা সবসময় চেক করে রাখে। পেঙ্গুইন প্লাঞ্চ থেকে বের হব। আর হচ্ছে এই পাশে দরজাটা বন্ধ না হলে সামনের দরজাটা খুলবে না, তো এটা আগে বন্ধ হবে তারপর সামনের দরজাটা খুলবে। তারপর এখানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় মাইকে করে বলতেছে বা ভলেন্টিয়াররা বলতেছে যে থ্যাংক ইউ ফর সাপোর্টিং ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এটা আমরা যখন চাকরি করি, বিশেষ করে ব্রাঞ্চে বা অন্যান্য কোনো ব্রেকফাস্টে, তখন আমাদের গেস্টদেরকে যখন আমরা বিদায় দিই তখন আমাদেরকে বলতে হয় যে থ্যাংক ইউ ফর সাপোর্টিং ওয়াইল্ড লাইফ কনজারভেশন। আমি একটু আগে বলতেছিলাম যে আমি যখন অফিস থেকে বের হই সন্ধ্যার সময়, তখন পেঙ্গুইনদের দেখি ওদের হচ্ছে যে ভিতর থেকে বাহিরে টানেল করে দেওয়া আছে, ওরা যেন এই বাইরেও আসতে পারে। আজকে যেহেতু গরম সেজন্য ওরা ছায়ার মধ্যেই লুকায় আছে, নইলেও যদি ঠান্ডা পরিবেশ থাকে বা ঠান্ডা ওয়েদার থাকে তখন ওরা হচ্ছে বের হয়ে আসে, বের হয়ে এসে হচ্ছে হাঁটাহাঁটি করে, পাখিদের সাথে গল্প করে মাঝে মধ্যে। আমি প্রায়ই দেখি, আমার খুব ভালো লাগে দেখতে এদেরকে। এখন আমরা যাব প্রি হিস্টোরিক পার্কে। আর এই প্রি হিস্টোরিক পার্ক গত বছর বন্ধ ছিল, ওনাদের রেনোভেশনের কাজ চলতেছিল, এই বছর আবার হচ্ছে এটা ওপেন করছে। আলবার্টাই হচ্ছে অনেক অনেক হচ্ছে ডাইনোসরের হচ্ছে ফসিলস পাওয়া গেছিল অনেক আগে, যেগুলো হচ্ছে অনেক 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 বছর আগে বেঁচে ছিল। আর এখানে আমাদের আশেপাশে, আমাদের শহরের আশেপাশে একটা হচ্ছে যে মিউজিয়ামই আছে। আমি যদি কখনো সময় করতে পারি আপনাদেরকে ওই মিউজিয়াম দেখানোর চেষ্টা করব, আর আপনারাও কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ডাইনোসরের মিউজিয়ামে নিয়ে যাব কিনা। দেখেন দেখেন, একটা গাছের আড়ালে হচ্ছে যে ডাইনোসরের মূর্তি বানিয়ে রাখছে, ওর একটা বাচ্চাও আছে। ওরা যদি এখন বেঁচে থাকতো কি আনন্দ লাগতো। এখানে একটা হচ্ছে যে ঝর্ণাও দেওয়া আছে, এটা আপনার আর্টিফিশিয়াল ঝর্ণা বানানো। এটার নাম হচ্ছে অ্যানকাইলোসরাস, আর এটার হচ্ছে ডিটেলস সবকিছু এখানে লেখা আছে। এখানে একটা কৃত্রিম পাহাড় বানিয়ে রেখেছে, কৃত্রিম পাহাড়। এটা আমি আগে হচ্ছে ট্রেন থেকে দেখতাম যে হালকা পাহাড়ের একটা টুকরা দেখা যাচ্ছে ট্রেনে বসে, তো আজকে দেখলাম যে না, এটা আসলে একটা আর্টিফিশিয়াল পাহাড় বানানো রাখছে যেন সবাইকে দেখাতে পারে কোথায় কি আছে না আছে। লেখা আছে all of the fossils represented here have been found in Alberta। এই যেখানে অনেক অনেক ফসিলস দেখা যাচ্ছে যেগুলো আলবার্টায় পাওয়া গিয়েছে।
এখানে একটা কৃত্রিম পুকুরও বানিয়ে রাখছে। এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফসিলসের শেপ অ্যান্ড সাইজ দেওয়া আছে। এখানে হচ্ছে যে ভলকানো নিয়ে ডিটেলসে হচ্ছে যে বর্ণনা করা আছে, আর একটা আর্টিফিশিয়াল ভলকানো বানিয়ে রেখেছে এখানে আমাদেরকে দেখানোর জন্য। এখানে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে। এরা তিনজনই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফসিলস খুঁজে পেয়েছেন। তিনজনই আবার নারী। এখানে আমরা একটু আগে একটা ঝর্ণা দেখে এসেছি, ওই ঝর্ণার ধারা আবার এদিক দিয়ে বয়ে চলেছে। এখানে একটা কাঠের ব্রিজ দিয়ে রেখেছে, পানির কলকল আওয়াজ শোনা যাচ্ছে। এই ডাইনোসরের প্রজাতির নাম হচ্ছে আবার ইগুয়ানোডন। আল্লাহ, এটা শেষ কোথায়? আমার মনে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি। আমি গত 2 বছর ধরে এখানে কাজ করা সত্ত্বেও আমি কখনো এই পার্কটার ভিতরে আসি নাই, যদিও বা তখন রেনোভেশনের কাজ চলতেছিল, সেজন্যে আসা হয়নি। আর এখানে ওপাশে আবার পাশে একটা ছোট নদী, ওপাশে আবার ব্রিজ কানেক্টিং ব্রিজ দেওয়া আছে। আমরা জুয়ের আরেক সাইডে যেতে পারবো এই ব্রিজ দিয়ে। কিন্তু আপাতত আমরা এই প্রি হিস্টোরিক পার্কে একটু ঘোরাফেরা করব। এখানে বিভিন্ন ধরনের জলজ ডাইনোসরের বর্ণনা দেওয়া আছে। এই কৃত্রিম জলাশয়ের মধ্যে আবার ওদের বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে রাখা হয়েছে। এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা বানিয়ে রেখেছেন। এখানে একটা কেভ করা আছে। এখানে একটা ডাইনোসরের নিতম্ব দেখা যাচ্ছে। ওপাশে আবার ডাউনটাউন দেখা যাচ্ছে। এটা মনে হয় একটা ভিউ পয়েন্ট। আমি চিড়িয়াখানায় বসে ডাউনটাউন দেখতে পাচ্ছি। এখানে কোরিথোসরাস দেখতে পাচ্ছি, এটা আরেকটা প্রজাতি ডাইনোসরের। এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে আবার ডাস্টবিন দেওয়া আছে। আমি একটা বোতল কুড়াই পাইছিলাম, সেটা উঠাই আবার আমি বিনে রাখলাম। অনেকখানি পথ হেঁটে অবশেষে আমরা আবার পার্কের শুরুর দিকে চলে আসলাম। এখানে খুব সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে, আর আমার পেছনে দেওয়া আছে একটা হচ্ছে বোর্ডের মতো করে কোথায় কোথায় যেতে হবে, কত মিনিট সময় লাগবে। আজকের আবহাওয়া এত গরম, সেজন্য বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল ফ্যান দিয়ে রাখছে। এটা পার্মানেন্টলি এখানেই থাকে, কিন্তু যেদিন অনেক গরম পড়ে সেদিন এটা চালু করে। এখন আমরা যাব ওয়াইল্ড কানাডা দেখতে। আর এখানে একটা স্পিকার দেওয়া আছে। এটা হচ্ছে যে যদি পুরা হচ্ছে যে চিড়িয়াখানা জুড়ে কোনো প্রোগ্রাম চলে, বিভিন্ন ফেস্টিভ্যাল হয় এখানে, তখন এই মাইকে বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার মিউজিক শোনা যায়।
আর এই সাইটটার নাম যেহেতু ওয়াইল্ড কানাডা, তো এখানে হচ্ছে শুধুমাত্র কানাডার যেসব প্রাণী আছে আমরা সেগুলো দেখব। সামনে আছে বিগ হর্ন শিপ, এগুলো হচ্ছে যে এক ধরনের ভেড়া, ওরা ঘাস খাচ্ছে। এখানে আমরা একটু পরপর যে বিভিন্ন ধরনের বোর্ড দেখতেছি, ওই বোর্ডে এখানকার ইন্ডিজেনাস বা আদিবাসীদের ভাষায় প্রাণীদের নাম এবং প্রাণীদের উপকারিতা তাদের ভাষায় লেখা আছে। এখানে রকি মাউন্টেন গোট আছে, কিন্তু এখন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা মনে হয় ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে কোথাও, যেহেতু এখন ভর দুপুরবেলা। এখানে অনেকগুলো হচ্ছে গুহার মতো করে দেওয়া আছে, সেজন্য ওরা কোনো একটা গুহাতে গিয়ে ঘুমাচ্ছে। আর ওরা হচ্ছে ঠান্ডার বা বরফের প্রাণী, আর এখন এখানে টেম্পারেচার প্রায় 30 ডিগ্রির উপরে, তো ওরা ঠিকই আছে, বিশ্রাম নেয় তারা। এখানে সুন্দর একটা মঞ্চ বানানো আছে, তো যারা হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চারা বিভিন্ন সময় তারা ফিল্ড ট্রিপে আসলে তারা হচ্ছে বিভিন্ন ধরনের মঞ্চ নাটক করে, বা এখানকার জুয়ের যারা ভলেন্টিয়ার আছে তারা তাদেরকে শেখায়, প্রাণীদের সম্পর্কে পড়ায়, এই আর কি। পাশে আবার ওয়াশরুম বানায় দেওয়া আছে, ছেলে এবং মেয়েদের দুজনেরটা আলাদা। আমরা এখন ঢুকলাম বিভিন্ন কানাডিয়ান যে পাখি আছে তাদের খাঁচার ভিতরে। এটা আমাদের দেশের চিড়িয়াখানার মতো না, দেখেন কি সুন্দর পাখিরা হচ্ছে যে কোনো ভয় ভীতি ছাড়া আছে, আর ওদেরকে কেউ ভয় দেখায় না বা চিল্লাচিল্লি করে না, সবাই শান্তভাবে কথা বলে এখানে। আর আমাদের দেশে তো আমরা যখন চিড়িয়াখানায় যাই আমাদের হচ্ছে খাঁচার বাইরে থেকে পশু পাখি দেখতে হয়, মানে পাখি দেখতে হয়, কিন্তু এখানে আমরা খাঁচার ভিতরে হচ্ছে ঢুকে পড়েছি এবং ওরা নির্ভয়ে গাছের উপরে বসে আছে, কোনো তোয়াক্কা নেই ওদের। এখানে কেউ পাখিদেরকে ঢিলাঢিলি করতেছে না বা ধরার চেষ্টা করতেছে না বা হচ্ছে খাবার দেওয়ারও চেষ্টা করতেছে না, সবাই চুপচাপ আসতেছে এবং যাইতেছে, নিজেদের মতো করে দেখতেছে, আর পাখিরাও নির্ভয়ে নিজেদের মতো করে আছে। আর চিড়িয়াখানার হচ্ছে যারা ভলেন্টিয়ার আছে বা এগুলোর সাথে যুক্ত, তারা হচ্ছে যে তাদের সময়ের খাবার হচ্ছে যে সময়ে দিয়ে যায়। তাই এসব পাখিরা যেহেতু 3 বেলায় হচ্ছে যে মাংস খাচ্ছে বা তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, তাই আপনাকে দেখে খাওয়ার জন্য তেড়ে আসবে না। এখানে 2 লেয়ারের খাঁচা আছে, যেরকম পেঙ্গুইন প্লাঞ্জে ছিল, যেন পাখিরা বের হয়ে না যেতে পারে। এখন আমরা যাব পোলার বিয়ার দেখতে। আজকে যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু পোলার বিয়ার নাই। পোলার বিয়ার বেশিরভাগ সময় শীতকালে দেখা যায়। আর এখানে 2টা পোলার বিয়ার ছিল, একটা 1.5 বছর আগে মারা গিয়েছিলেন। ওরা হচ্ছে যে 2 জনের মধ্যে খেলার সময় ব্যথা পাইছে, পরে এটা হচ্ছে যে ও যে ব্যথা পাইছে এটা বুঝে নাই কেউ, তো হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। আর এখানে হচ্ছে গ্লাস দিয়ে ট্যাঙ্ক বানানো আছে, তো যেন পোলার বিয়াররা যখন সাঁতার কাটে তখন বাচ্চারা দেখতে পারে, যারা দর্শনার্থী আছে তারাও যেন হচ্ছে যে পোলার বিয়ারদেরকে দেখতে পারে কাছ থেকে, কিন্তু ধরা যাবে না। যে দেখেন পোলার বিয়ারের এক একটা থাবার সাইজ। আর যেহেতু এটা ওয়াইল্ড কানাডার প্রাণীরা যেহেতু হচ্ছে ঠান্ডা পরিবেশে বড় হয়েছে, বেড়ে উঠছে, 7 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে এখানে, কিন্তু আজকে গরম হয়, সবাই গর্তের মধ্যে বা ভিতরে ঢুকে ঘুমাচ্ছে। এখানে ক্যালগারি জুয়ের বানানোর ক্ষেত্রে বা হচ্ছে ডোনেশনের ক্ষেত্রে যাদের অবদান আছে, সেটা ইন্ডিজেনাস বা আদিবাসী লিডার থেকে শুরু করে সবার ছবি দেওয়া আছে এবং তাদের বর্ণনা করা আছে। আর আরেক পাশে একদম শেষ মাথায় এখানে দেওয়া আছে যে আমরা কিভাবে চেঞ্জ মেকার হতে পারবো, যে আমরা যদি ওয়াইল্ড লাইফে যাই বা বনে জঙ্গলে যাই, তাহলে হচ্ছে আমরা কোনো ট্রেস রাখবো না ওখানে, ওই জায়গাটা আমরা যেরকম পাইছি
ওইটা হচ্ছে ওভাবে রেখে চলে আসব। আর আমরা আরও করতে পারি যে আমরা সেকেন্ড হ্যান্ড জিনিসপাতি, আমি একটা জামা পরছি, সেই জামাটা আমি আরেকজনকে দিয়ে দিতে পারি, যদি আমার না লাগে তাহলে আমরা এভাবে থ্রিফট করতে পারি। আর হচ্ছে যে এই তো এইসবই আসলে, যে লিভ এ লাইটার ফুটপ্রিন্ট। আর এখানে যারা যারা ডোনেশন করে তাদের আরেকটা নেম প্লেট আছে, এখানে যতজন ডোনেট করছে এই ক্যালগারি জুয়ে তাদের সবার নেম দেওয়া আছে। আরেকটা সুভিনিয়ারের দোকান দেওয়া আছে। এখানে ভোদররা হচ্ছে সাঁতার কাটতেছে, এই যে ওরা খেলা করতেছে আর সাঁতার কাটতেছে। আমি কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশে যে ভোদর দিয়ে যে মাছ ধরে, আর আমাদের বাংলাদেশে যেসব ভোদরগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় ভোদর। Wait, come on, that's not an audio. That's just a... There, right there, there's two. They're playing. Yeah, audio. See? Yes, yes. আমি প্রায় 1 মাস কি 1.5 মাস আগে এখানে হচ্ছে একটা ডিনার পার্টি হয়েছিল। তো ওই ডিনার পার্টিটা করা হয়েছে কারণ হচ্ছে যে বোধরের কয়েকটা বাচ্চা হচ্ছে জন্মাইছে এবং ওরা সুস্থ আছে, তো ওইটা সেলিব্রেট করার জন্যই শহরের বিভিন্ন লোকজন টিকিট কেটে আসছে ওই লাঞ্চে অ্যাটেন্ড করতে এবং বোধর সম্পর্কে অনেক জানতে। আর এখানে কারা কারা বসবাস করতেছে সবার নাম, জন্মদিন, তারপর হচ্ছে তাদের জেন্ডার, সব কিছুই দেওয়া আছে। এখানে বর্তমানে একটাই পোলার বিয়ার আছে, তার নাম হচ্ছে শিকু। তো শিকুকে আজকে আমি দেখাতে পারলাম না, যেদিন একটু বরফ পড়া শুরু হবে এই শীতকালে সেদিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে। এখানে আরেকটা মঞ্চ বানানো আছে, এখানে হচ্ছে বিভিন্ন সময়ে পোলার বিয়ারদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা হয় বা তাদের সম্পর্কে লোকজনকে জ্ঞান দেওয়া হয়। আর পেছনে আপনি পোলার বিয়ারও দেখতে পারবেন, যখন পরিবেশটা একটু ঠান্ডা থাকবে তখন ওরা বের হবে, তখন ও বের হবে শিকু। এখানে আরেকটা সুভিনিয়ার শপ দেওয়া আছে, এপাশে ওয়াশরুম একটু পরপর, আর এপাশে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আমি মনে হয় খেলতে পারবো না কারণ আমি তো আর বাচ্চা না। তো দেখেন এটার নাম হচ্ছে বাকটোপিয়া, এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা খেলতেছে, উপরে দেখেন কি সুন্দর। ওই পাশে 4টা বাইসন দেখা যাচ্ছে, তার মধ্যে 2টা হচ্ছে বাচ্চা আর বাকি 2জন হচ্ছে অ্যাডাল্ট। এখানে কিছু উলফ আছে, এত গরম পড়ছে আজকে, ও একজনকে দেখে মনে হচ্ছে ও হাঁপাইতেছে আর গরমে, আর হচ্ছে বাকি 2জন শুয়ে আছে, চেষ্টা করতেছে ঘুমানোর। কিছু সারস পাখি দেখা যাচ্ছে, ওরাও গরমে বিরক্ত, ওদেরকে দেখে মনে হচ্ছে। এটা হচ্ছে একটা কানাডিয়ান ভাল্লুক, ও গরমে আউট হয়ে গেছে, ও একটু ছায়া পাইছে, ওখানে শুয়ে পড়ছে, লেটায় পড়ছে। এটা হচ্ছে সজারুর বাড়ি, আমরা এখন ওর বাসায় আসছি। সজারুটাও হচ্ছে বিশ্রাম নিচ্ছে, অনেক গরম আজকে সেই জন্য। এই যে অদূরে একটা কালো ভাল্লুক দেখা যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, বাহ তেলতেলে আছে বেশ, হেঁটে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে। ব্রো কাম অন। এটা হচ্ছে কালো ভাল্লুকের পায়ের ছাপ, পয়ের ছাপ, অনেক বড়।
ওই যে অদূরে একটা কানাডিয়ান কালো ভাল্লুক দেখা যাচ্ছে, সে তার নিতম্ব আমাদের দিকে ঘুরিয়ে বসে আছে মুখটা ওপাশে দিয়ে। আমাদের নদীর এপাশ দেখা শেষ, এখন আমরা নদীর ওপাশ ঘুরে দেখাবো, চলুন। নদীর একটা শাখা ঢুকছে, এটা হচ্ছে বো রিভারের একটা শাখা ঢুকছে ক্যালগারি জু এর মাঝখানে। তো নদীর ওই পাশে আমরা হচ্ছে যে প্রি হিস্টোরিক পার্ক দেখলাম, ওয়াইল্ড কানাডা দেখলাম। এখন নদীর এপারে দেখবো আমরা হচ্ছে যে এশিয়ান এবং হচ্ছে যে আফ্রিকান আর অন্যান্য দেশের হচ্ছে যে প্রাণী সমূহ। এখানেও একটা ম্যাপ দেওয়া আছে এবং আরেকটা বোর্ডে দেওয়া আছে যে ডেস্টিনেশন আফ্রিকা কোন পাশে। আমরা ডেস্টিনেশন আফ্রিকায় চলে আসছি। আমরা যাব এখন আফ্রিকান সাভানাতে। আর আমরা যে বিল্ডিংটার ভিতরে আছি এটা কিন্তু পুরাটা টেম্পারেচার কন্ট্রোল। আপনি যদি হচ্ছে -40 ডিগ্রিতেও আসেন এখানে, এই বিল্ডিংয়ের টেম্পারেচার হচ্ছে যে আফ্রিকায় যেরকম টেম্পারেচার ওরকমই থাকবে। Look at them, they're so cute. Osana, Kikami, where are they? He's just sitting there. দেখেন এখানে হচ্ছে আফ্রিকান সজারু, ওরা খাবার খাচ্ছে, এখন খুবই ব্যস্ত সময় পার করছে। ঘুমাচ্ছে ইজিপশিয়ান কচ্ছপগুলো, একদম ছোট্ট ছোট্ট সাইজের। পাতার পানি দিয়ে রাখছে। ছোট একটা পাথর হচ্ছে পানি আর ছোট একটা পাথর হচ্ছে পাতা দিয়ে রাখছে, ওরা এগুলো খায়। ওই যে ওপাশে আরেকটা ঘুমাচ্ছে। জিরাফ দেখা যাচ্ছে, ওরা হচ্ছে মাসাই জিরাফ, ওরা আফ্রিকান জিরাফ। ওমা, ওকে গাছের ঢাল ভেঙে ফেলছে। আচ্ছা, এটাকে মনে হয় মানে ওদের খেলার জন্য দেয়া হয়েছে এই ডালগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল কৃত্রিম ডাল দেয়া আছে ওদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আছে, তারপরে হিপোর হচ্ছে যে হিপোর হচ্ছে যে নিতম্ব বের করে রাখছে একপাশে। এই তেলাপিয়া মাছগুলো কি খাওয়া যাবে? It's not coming here. Oh, it's huge. It is too big. This one, Look at that. There is two. I don't remember the picture. এখানে আফ্রিকান রেন ফরেস্টে ঢুকেই একটা টানেল আছে, একটা ব্রিজ দেয়া আছে, ওখানে আবার নিচে মাছ, পানি অনেক পরিষ্কার। মাছগুলো লিটারালি আমি গুনতে পারবো, 1 2 3 4 5, অনেকগুলো মাছের পোনাও আছে দেখি। কত রং বেরঙের মাছ! এপাশে আরো মাছ দেখা যাচ্ছে, ওয়াশরুমও আছে, আমি একটু হাত ধুয়ে আসব। আমার সাপ খুবই ভয় লাগে, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে দেখুন একটা সাপ, ওই পাশে আরেকটা ঘুমোচ্ছে, ওই পাশে আরেকটা সাপ। I smell snakes. এখানে আরেক প্রজাতির কচ্ছপ, তারপরে কোথায় কচ্ছপগুলো দেখুন, উপরে কচি কচি ডাব ঝুলতেছে। এখানে
এখানে একটা তেঁতুল গাছও আছে। একটু উপরে গিয়ে দেখি কেমন লাগে। কিছুই দেখতে পাইলাম না, নেমে যাচ্ছি, অনেক গরম। আর এই পুরো বিল্ডিংটাই কিন্তু টেম্পারেচার কন্ট্রোল। আপনার শীতকালে যখন বাইরে -30 বা হচ্ছে যে মাইনাসে চলে যায় টেম্পারেচার, তখনও এটার টেম্পারেচার এরকমই থাকে এবং এই টেম্পারেচার মেনটেন করতে অনেক অনেক খরচ হয়। আর এই বিল্ডিংয়ের আর্দ্রতা বজায় রাখার জন্য কনস্ট্যান্টলি স্প্রে করে পানি দেওয়া লাগতেছে। এখানে হচ্ছে কুমিরের বসবাস, 2টা কুমির আছে এখানে। আর এই কুমিরের জাতটাই ছোট, এটাই হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ হয়। ওই যে গরিলা হচ্ছে চ্যাটকায় শুয়ে আছে। Oh my god! ওর বাচ্চা, ওয়াও। ওর মাকে হচ্ছে যে অনুসরণ করতেছে যেখানে যাচ্ছে, যে মা আমাকে সাথে নাও, আমাকে একটু পাত্তা দাও, আমাকে দেখো পানি খাচ্ছে, ওদের জন্য পানির ট্যাপ আছে। হ্যাঁ, এত জ্বালাইস না তো, যা দূরে যা। গেলাম গা, দেখো আমি ডিগবাজি দিই জাহিদ খানের মতো। মা আমার দিকে তাকাও, আমি খেলাধুলা করি। দেখেছেন বাচ্চারা, ওরা ব্রকলি খায় আর আপনারা খান না। আপনাদেরকেও ব্রকলি খাওয়া উচিত। ঘাস লতা পাতা বেশি বেশি খাবেন। দেখছেন বাচ্চাটা হচ্ছে ব্রকলি নিয়ে হচ্ছে যে ডিগবাজি দিল আবার। বান্দরগুলা এখানেও আমরা পাখির খাঁচায় ঢুকে পড়ছি। দেখেন উপরে ওরা বাসা বাঁধতেছে, ওদের বাসাগুলো কি সুন্দর। এটা হচ্ছে পুরোটাই একটা খাঁচা। আমরা ওদের খাঁচার ভিতরে আমরা ওদের ঢুকে বসে আছি বা দাঁড়িয়ে আছি। এখানে বড় করে একটা সাইনবোর্ড দিয়ে লেখা আছে যে এই টানেলের পরে কোনো ওয়াশরুম নাই। আপনার হচ্ছে যে ওয়াশরুমে যেতে চাইলে আফ্রিকান রেইন ফরেস্টে গিয়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম সেরে তারপরে যাইতে, কারণ এটা অনেক সময় লাগবে এই পদযাত্রা শেষ হতে। চল দেখুন জিরাফগুলোকে। ওরা গাছের নিচে ঘুমাচ্ছে। Loggers Zoo will be closing in 15 minutes. Please make your way to the exit gate. We hope you enjoyed your visit today and wanted to thank you for supporting wildlife conservation. Way to the exit gate. আজকের মতো We হচ্ছে hope you এখানে enjoyed your আমাদের visit today জু and wanted to বন্ধ thank হয়ে you for যাবে, supporting সেজন্য wildlife আমাদের ফিরে conservation. যেতে হবে। আমরা আরেকদিন পুরো জু মানে বাকি জু দেখাবো। ঠ্যাং তুলে ঘুমাচ্ছে রাজা মশাই। এই পাশে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আর এর পাশে হচ্ছে যে আমি যখন কাজে আসি আমার এই দরজা দিয়ে ঢুকতে হয় সাইন ইন করতে, সাইন আউট করতে। এই তো, আর এর পাশে তো প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। বাচ্চারা এখনো খেলতেছে।
এই পাশে হচ্ছে বিভিন্ন ছোট ছোট দোকান আছে, স্ন্যাক্সের ব্যবস্থা, তারপরে যেহেতু গরমকাল আইসক্রিম বিক্রি করে। এই পাশ দিয়ে ক্যাফেটেরিয়া, তবে মাঝখানে হচ্ছে ফ্লেমিঙ্গোরা থাকে। ওই পাশে আবার আরেকটা হল, ওটা হচ্ছে এনম্যাক্স কনজারভেটরি। ওখানে হচ্ছে বিভিন্ন বিয়ে হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম হয়, তারপর ভিতরে একটা গার্ডেন আছে, তারপর বাটারফ্লাই গার্ডেন আছে। এই তো। আর ওই সাইডটাই হচ্ছে যে এশিয়া যে প্রাণীগুলো, মানে আমাদের এশিয়ায় যে প্রাণীগুলো পাওয়া যায় ওগুলোর দেখাবে। বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ওই পাশে আছে। আজকে আর সময় নেই, আমি দেখাতে পারবো না। আপনারা তো বাঘ দেখেন আমাদের বাংলাদেশে, তো এটা আর আমি দেখালাম না। আর এই পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে গ্রেজার্স। এটা রেস্টুরেন্ট প্লাস এখানে হচ্ছে যে বিভিন্ন বিয়ে শাদীর প্রোগ্রামও হয়। ক্রিসমাসের সময় ক্রিসমাসে বিভিন্ন প্রোগ্রাম হয় বাচ্চাদের। আর উপরে একটা আপেল গাছ, পাশে একটা আপেল গাছ, আপেল ঝুলতেছে লাল লাল টসটসে আপেল। আর ফ্লেমিঙ্গোদেরও একটু পরেই হচ্ছে যে একটু পরে তাদের ঘরে হচ্ছে ঢুকাই ফেলবে, তারা হচ্ছে যে ঘুমাইতে চলে যাবে সন্ধ্যার পরে। আর গ্রেজার্স রেস্টুরেন্টের একটা মজার জিনিস হচ্ছে এটা সামার রেস্টুরেন্ট থাকে, আর উইন্টারে হচ্ছে আপনার সব সময় বিভিন্ন প্রোগ্রাম হয় ক্রিসমাসের। তো আপনি হচ্ছে গ্রেজার্সের লনে বসলে আপনি আলপাকাগুলো দেখে দেখে খাইতে পারবেন। একটা নাম চিপ আর একটা নাম হচ্ছে ডিপ, একটা নাম চাই লাটে পোকি, না সরি পিকো অরেঞ্জ টি। এই পাশে হচ্ছে কিছু শুকর আছে, ওয়াং ওয়াং। ময়ূর আবার হাঁটাচলা করতেছে। এখানে হচ্ছে এই ক্যালগারি জুয়ে ময়ূর হচ্ছে দুইটা ময়ূর আছে, ওই দুইটা ময়ূরকে সবসময় ওরা হচ্ছে ছেড়ে রাখে, ওরা পুরা ক্যালগারি জু ঘুরে বেড়ায়। এখানে এদের নাম হচ্ছে একটা হালাপেনিও, আর একটা নাম হচ্ছে অ্যানচো, আর একটা হচ্ছে সেরানো। আর এই ক্যাফেটা হচ্ছে কেটাম বা ক্যাফে, এটা হচ্ছে যে পুরা জুয়ের ক্যাফেটেরিয়া। আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বা বিকাল 5টা পর্যন্ত আপনি অনেক ধরনের খাবার পাবেন। তার মধ্যে হচ্ছে আপনার স্যান্ডউইচ বা হচ্ছে যে ফ্রুটস আর হচ্ছে ফ্রাইজ, আর এগুলোই বেশিরভাগ পাওয়া যায়। খুব একটা যে আহামরি ভালো খাবার পাওয়া যায় তা না, কিন্তু মাঝে মধ্যে স্পেশাল কিছু দিনে তারা আবার মেনু চেঞ্জ করে। তো ওই দিন হচ্ছে যে মেনু ধরেন একদিন থাকবে হচ্ছে আপনার কি বলে এটা, বাটার চিকেন উইথ বাসমতি রাইস, এরকম অনেক অনেক মেনু রাখে আর কি। কয়েকদিন পর পর প্রতি সপ্তাহে চেঞ্জ হয়, মাঝে মধ্যে স্পেশাল মেনু। তো এই তো এইসব থাকে। আর আমরা পুরো জুয়ের কোনো কিছু থেকে এমপ্লয়িরা তারা হচ্ছে কোনো কিছু কিনলে 15 থেকে 20% ডিসকাউন্ট পায়, মাঝে মধ্যে 15% ডিসকাউন্ট, ম্যাক্সিমামটাই 15% ডিসকাউন্ট। আজকে আমি যেখানে ব্রাঞ্চ করেছিলাম, যে সাফারি ব্রাঞ্চ, যেটা সানডে সাফারি ব্রাঞ্চ, ওইটা কিন্তু আপনার অনলাইনে টিকিট কেটে রাখতে হয় 1 সপ্তাহ আগে, বা হচ্ছে যে সানডের আগে যদি সিট থাকে তাহলে হচ্ছে যে পাইলেন ভালো কথা। কিন্তু ওইটা হচ্ছে যে আমারও আগে থেকে হচ্ছে ইমেল দেয়া লাগছিল যে আমি হচ্ছে ব্রাঞ্চে অ্যাটেন্ড করতে চাই, আমার হচ্ছে কী করতে হবে। ওনারা জিজ্ঞেস করছে কতজন বা কী বৃত্তান্ত, আমি সব কিছু নিয়ে হচ্ছে যে একটা ইমেল করছি 1 সপ্তাহ আগে। পরে বলছে ঠিক আছে তুমি এত টাইমে তুমি আসতে পারো। আর আমি যেহেতু হচ্ছে এখানকার এমপ্লয়, সেজন্য এই 65 কানাডিয়ান ডলারের ব্রাঞ্চটা আমার জন্য এবং আমার সাথে যে আসছে বা যারা আসছে তাদের জন্য হচ্ছে ফ্রি। এখানে প্লাস্টিক দিয়ে পুরো ক্যালগারি জুয়ের ভিতরে 15টা স্কাল্পচার করা হয়েছে। এর মধ্যে আমার একটা পাশে আছে হচ্ছে পোলার বিয়ার, এটা পুরোটাই প্লাস্টিক দিয়ে করা হয়েছে। আর এই প্লাস্টিক দিয়ে স্কাল্পচারগুলো তৈরি করার কারণ হচ্ছে আমাদেরকে সচেতন করার জন্য যে প্লাস্টিকের জন্য প্রাণীদের কি ক্ষতি হচ্ছে, এবং হচ্ছে যে আমাদের কিভাবে আরো যত্নবান হওয়া উচিত এই প্লাস্টিক নিয়ে। আপনাদেরকে একটা মজার বিষয় জানাই, সেটা হচ্ছে এই বছর সারা বিশ্বে আলবার্টা হচ্ছে সবচাইতে বেশি প্লাস্টিক রিসাইকেল করছে। কিন্তু এতেও আলবার্টার হচ্ছে সরকার খুশি না, সে এই রিসাইকেলটা মিনিমাম
90%-এর উপরে রাখতে চায়। এই বছর ছিল 80%-এর কাছাকাছি। তো তার নেক্সট টার্গেট হচ্ছে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এটাকে 90% আপ করা। আর আমাদের এখন বের হয়ে যাইতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই গেটের দিকে হচ্ছে যে চলে যাচ্ছে। আর এখানে অনেক কিছুই আছে, এডুকেশন প্রোগ্রাম আছে। আর আপনি যদি উইকডেসে আসেন তখন দেখবেন হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা এক রঙের টি শার্ট পরে, অনেকগুলো বাচ্চা, ওরা হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে এডুকেশনাল প্রোগ্রামের জন্য আসছে বা হচ্ছে ফিল্ড ট্রিপে আসছে, এবং হচ্ছে ভলেন্টিয়ার যারা আছে তারা হচ্ছে যে ওদেরকে বোঝাচ্ছে সব কিছু। ওইটা একমাত্র উইকডেজ যেগুলো, ওগুলোতে হচ্ছে যে দেখা যায়। আর গেট দিয়ে প্রবেশ করে এই টানেলটা ক্রস করলে হচ্ছে আমাদের ট্রেন স্টেশন। তো আমি যখন কাজে আসি আমার জন্য খুবই সুবিধা হয়, কারণ গেটের পাশেই হচ্ছে যে ট্রেন স্টেশন। তো আর আমার বাসা থেকে তো আমার বাসা ট্রেন স্টেশনের দূরত্ব 8 মিনিট। তো আমার জন্য খুবই সহজ এখানে যাতায়াত করা। তারপরে যারা নিজেদের গাড়ি নিয়ে আসে তারা হচ্ছে যে এই সাইডে গেটে পার্ক করে, গেটের পাশে হচ্ছে বিশাল বড় পার্কিং লট আছে। আর যারা ট্রেনে করে আসে তারা হচ্ছে এ পাশ দিয়ে আসা যাওয়া করে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর আপনাদের মনে এতক্ষণে আরও অনেক প্রশ্ন জমছে আমাকে নিয়ে, সেটা হচ্ছে আমি ক্যালগারি জুয়ে আসলে কি করি। তো আমার ক্যালগারি জুয়ে আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে ক্যাটারিং টিম। আমি ক্যাটারিং টিমে হচ্ছে আপনার মাঝে মধ্যে সার্ভার হিসেবে কাজ করি, মাঝে মধ্যে বারটেন্ডার হিসেবে কাজ করি, মাঝে মধ্যে টিম লিড হিসেবে কাজ করি। তো এখানে আপনার সামার আর হচ্ছে যে স্প্রিং, ফল, তারপর হচ্ছে মাঝে মধ্যে উইন্টারেও বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন হলগুলোতে। ওসব হলগুলোতে মাঝে মধ্যে বিয়ে হয়, মাঝে মধ্যে ক্রিসমাসের প্রোগ্রাম হয়, মাঝে মধ্যে হচ্ছে অফিসের প্রোগ্রাম হয়, তারপর মাঝে মধ্যে জাস্ট বাচ্চাদের পার্টি হয়। তো ওসব কিছুতে আমি হচ্ছে যে সেট আপ থেকে শুরু করে, প্লেট মাজা থেকে শুরু করে, প্লেট হচ্ছে যে দেয়া থেকে শুরু করে, গেস্টদের হচ্ছে যে ওয়েলকাম করা থেকে শুরু করে সব কিছু আমাদেরকে করতে হয়। এই হচ্ছে স্টেশন। তো আমি মাত্র জু থেকে বের হইলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে এই ক্যালগারি জুয়ের ভিতরে কেন একটা ক্যাটারিং টিম আছে বা কেন একটা ক্যাটারিং ডিপার্টমেন্ট আছে। তো আমাদের যে আমি যে জায়গায় আছি ক্যালগারিতে বা অ্যালবার্টায়, এখানে হচ্ছে যে দুইটা সরকার আছে, একটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট আর একটা হচ্ছে অ্যালবার্টা প্রভিন্সের যে গভর্নমেন্ট। তো তারা তাদের যে বাজেট ক্যালগারি চিড়িয়াখানার জন্য পাস করে প্রতি বছর, ওই টাকাটা দিয়ে ক্যালগারি চিড়িয়াখানা হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যারা বড়লোক ফ্যামিলি আছেন তারাও অনেক টাকা ডোনেট করে, কিন্তু তাতেও হয়ে ওঠে না। তো অনেক বছর আগে তারা এই ক্যাটারিং টিমটা হচ্ছে যে বিল্ড আপ করে, এই ক্যাটারিং ডিপার্টমেন্টটা শুরু করে। আমাদের একজন বসই আছেন, উনি হচ্ছে যে 20 বছর ধরে কাজ করতেছেন ওখানে। তো তারা এটা করতেছে হচ্ছে এক্সট্রা টাকা আর্ন করার জন্য, যেন হচ্ছে যে সরকারের বাজেট বাড়াইতে না হয়, কারণ সরকারের তো অন্যান্য খাতেও দিতে হচ্ছে অনেক বাজেট। আর এই বছর আমি যদি ভুল না হয়ে থাকি, এই যে আমরা ক্যাটারিং টিমরা এই বছর প্রায় 150টারও বিয়ের ইভেন্ট আমরা হোস্ট করছি। আর ক্যালগারি চিড়িয়াখানার ইভেন্ট কিন্তু হচ্ছে যে মানে খুবই এক্সপেন্সিভ হয়, মানে বেশ এক্সপেন্সিভ। তো আমরাও যদি চাই, আমাদের দেশে যে চিড়িয়াখানায় হচ্ছে সরকারের খাত থেকে যে টাকা মানে বাজেট দেওয়া হয় না খুব একটা, তো আমাদের দেশেও চাইলে যারা বড়লোক ফ্যামিলি আছেন বা হচ্ছে যে যারা কাজ করেন এক্সট্রা ইনকামের জন্য চিড়িয়াখানাটা যদি আপনি ঢাকার মিরপুরে চিড়িয়াখানাটা যদি আপনি একটু সুন্দর করে হচ্ছে যে মেনটেন করতে চান বা হচ্ছে প্রাণীদের সুস্থ সবল রাখতে চান, আমাদের দেশেও কিন্তু এটা করা সম্ভব যদি আমাদের দেশের সরকার এটা চায়। এছাড়া এই ক্যালগারি চিড়িয়াখানা দেখে আমার মনে হয়েছে যে এখানে কিন্তু শুধু বিয়ের ইভেন্ট হচ্ছে সেটা না, এখানে আপনার ক্রিসমাসের সময় বিভিন্ন হচ্ছে বড় বড় কোম্পানিগুলোর প্রোগ্রাম হচ্ছে, ইভেন্ট হচ্ছে। আর এখানে হচ্ছে মোট আছে 3টা হল, ছোট বড় সবকিছু মিলায়। আর সারা বছর আছে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া। তো এই 3টা হল মিলাই আপনার ক্রিসমাসের সময়, সামারে বিভিন্ন প্রোগ্রাম, বাচ্চাদের প্রোগ্রাম থেকে শুরু করে অনেক 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 হচ্ছে যে ইভেন্ট ক্যালগারি জু হোস্ট করে, ক্যালগারি জু ক্যাটারিং টিম হোস্ট করে। তো আমি এতদিন ধরে এটা একদম কাছাকাছি থেকে দেখে আমার মনে হয়েছে যে তারা যেভাবে
প্রাণীদের যত্ন নিতেছে। প্লাস এখানে আরেকটা কথা না বললে নয়, ক্যালগারি জুয়ের মানে এত এত লোকজন যে কাজ করে এই প্রাণীদের যে দেখাশোনা করে, তার মধ্যে অনেকেই আছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। আপনারা যে দেখছেন যে ক্যালগারি জু এত সুন্দর সাজানো গোছানো, এখানে অনেকে কাজ করে ভলেন্টিয়ার হিসেবে। সেটা হচ্ছে আপনার স্কুল কলেজ থেকে শুরু করে 70-80 বছরের দাদিমারাও আছেন, তারা গার্ডেনের কাজ করে। ইয়াং জেনারেশনগুলো হচ্ছে গার্ডেনের কাজ করে। তারা হচ্ছে যে ক্যালগারি জুয়ে কীভাবে হচ্ছে যে জুকে সাজাবে সেই অনুযায়ী হচ্ছে যে প্রতি বছর তারা সামারটা আসলে তারা হচ্ছে নিজেরাই বীজ থেকে চারা উৎপাদন করে, ওই চারা থেকে হচ্ছে যে ফুল ফল সব কিছুই হয়। তো তাদের জন্য আলাদা একটা টিমই থাকে এবং তারা এটা প্রতি বছর রিক্রুট করে ইয়াং হচ্ছে যে পোলাপাইন, যারা হচ্ছে ইয়থ বলে এখানে 24-এর আগ পর্যন্ত, তারা চাইলে অ্যাপ্লাই করে। এটা তাদের ভবিষ্যতে তারা যদি হচ্ছে আপনার কোনো কাজে ঢুকতে চায়, তারা হচ্ছে সার্টিফিকেট দেয়। এটা আপনার হচ্ছে যে একটা এটাকে কি বলে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট তারা পায় যে সে ভলেন্টিয়ার হিসেবে ক্যালগারি জুয়ে এতদিন কাজ করছে। তো এই সার্টিফিকেটটা এখানে মূল্যায়ন করে। সেজন্য পোলাপাইনরা টাকা না দিলেও তারা হচ্ছে স্বইচ্ছায় ভলেন্টিয়ার করতে আসে। আর আপনাদেরকে যে কয়েকটা বিল্ডিং ঘুরায় দেখাইছি, যে হ্যাবিট্যাটগুলো দেখাইছি, এগুলো মেনটেন করতে প্রত্যেকটা সেকেন্ডে টাকা লাগতেছে। কেননা এক এক দেশের প্রাণী এক এক হচ্ছে যে আপনার ওয়েদারে হচ্ছে যে অভ্যস্ত। যেমন আপনার হচ্ছে পোলার বিয়ারদের ক্ষেত্রে হচ্ছে তারা যেহেতু এখানে জন্মাইছে বড় হয়েছে, আবার হচ্ছে যে এখন যেহেতু দিনকে দিন টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে আপনার ধরেন আফ্রিকার যে হচ্ছে প্রাণীগুলো আর ধরেন হচ্ছে যে আপনার এশিয়ার যে প্রাণীগুলো, টেম্পারেচার কিন্তু সম্পূর্ণ হচ্ছে আলাদা। এদের হচ্ছে যে মানে বাতাসের হচ্ছে যে আর্দ্রতা থেকে শুরু করে সব কিছু মেনটেন করতে প্রত্যেকটা সেকেন্ডে হাজার ডলার খরচ হচ্ছে। তো তারা যে টাকা ইনকাম করতেছে আসলে নট এনাফ, বাট তারা এটা সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইকে তারা সবসময় উৎসাহিত করে। তাই তারা সবসময় বলে থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তো আমরা যদি বাংলাদেশের নাগরিকরা বা বাংলাদেশ সরকার চাই, আমরাও কিন্তু এরকম একটা চিড়িয়াখানা করতে পারি, যেটা হচ্ছে যে বড় ছোট সবাই খুশি হবে। আপনারা ঢাকা শহরে ঈদের সময় দেখেন যে চিড়িয়াখানায় হচ্ছে যে মানুষ জায়গা পায় না, মানে চিড়িয়াখানা হচ্ছে প্রাণীদের কোনো মানে যাতা অবস্থা, তাদের কোনো হচ্ছে যে মানে দেখভালাই নাই, যাতা অবস্থা, তাও হাজার লোকজন টিকিট কেটে হচ্ছে যে চিড়িয়াখানায় যাচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশে যাওয়ার জায়গার অভাব নাই। আর বাচ্চাদেরকে আপনি চিড়িয়াখানায় হচ্ছে যে প্রাণী মানে দেখাতে হবে, তো মানে তাদেরকে তো হচ্ছে প্রাণীর সাথে হচ্ছে যে পরিচয় করাই দিতে হবে। তো আমরা যদি চাই, আপনারা যদি চান, আমরাও এরকম একটা চিড়িয়াখানা গড়তে পারি, মানে পরবর্তী প্রজন্মের জন্য, সবার জন্য, সেটা নতুন প্রজন্ম হোক, পরবর্তী প্রজন্ম হোক, বা হচ্ছে যে আমাদের আগের প্রজন্ম হোক, সবার জন্যই এটা কাজে দিবে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, একজন সুনাগরিক হয়ে উঠেন। আর দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগ নিয়ে।